স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহের 5 দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। এরই ধারাবাহিকতায় প্রতি সোমবার আমরা কথা বলি নারীর আইনি অধিকার নিয়ে। আজকে আমরা কথা বলবো মাতৃত্বকালীন ছুটির ব্যাপারে আইন কি বলে এই বিষয়টি নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারাও। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সঞ্জনা। স্বাগত জানাচ্ছি আপনাকে। শুরুতেই জেনে নিই যে মাতৃত্বকালীন ছুটির ব্যাপারে কি আইন আছে। জি, মাতৃত্বকালীন ছুটির ব্যাপারে বাংলাদেশের যে আইনটি এক্সিস্টিং যে ল রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ শ্রম আইন 2006। তো এই 2006 সালের আইনটি তো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি এটি অনেক পুরনো একটি ল, প্রায় 13 বছর হয়ে গেছে। কিন্তু এই আইনটিতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন চেঞ্জ এসেছে। 2006 সালের পরে 2009 সালে বেশ কিছু পরিবর্তন আইনটিতে এসেছে, 2013 সালে পরিবর্তন এসেছে এবং 2015 সালে একটি বিধিমালা রয়েছে। তো মাতৃত্বকালীন একজন নারী তার গর্ভ অবস্থায় তার কর্মক্ষেত্রে তিনি যে প্রিভিলেজগুলো এনজয় করবেন, যে সুযোগ সুবিধা তিনি পেয়ে থাকবেন, ছুটি এবং বেনিফিট সহ, সো এই বিষয়গুলো প্রসূতি কল্যাণ যে আপনার সুবিধা, এই সুবিধাগুলোর কথা কিন্তু বলার জন্য শ্রম আইনে একটি আলাদা সেপারেট চ্যাপ্টারই রয়েছে। এটি হচ্ছে অধ্যায় 4-এ এই সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এতে বেশ কিছু সেকশনে একজন গর্ভবতী নারীর যে ধরনের অধিকারগুলো রয়েছে, আইন যে অধিকারগুলো তাকে দিয়েছে, লিগ্যাল অধিকার, আইনগত যে তার অধিকারগুলো, সেটি বলা হয়েছে। আচ্ছা, তাহলে মাতৃত্বকালীন ছুটি কাদের জন্য প্রযোজ্য হবে? মানে গর্ভধারণের কোন সময়টার জন্য প্রযোজ্য এটাও জানতে চাই, আর কাদের জন্য প্রযোজ্য এটাও জানতে চাই। কাদের জন্য প্রযোজ্য এটি নিয়ে আসলে বেশ অনেক সময় অনেক কনফিউশনের সৃষ্টি হয়ে থাকে। কেননা সাধারণত যেহেতু এটি শ্রম আইনের অধীনে রয়েছে, শ্রমিকদের ক্ষেত্রে এটি অ্যাপ্লিকেবল। শ্রম আইনে যে কথাগুলো বলা রয়েছে শ্রমিকদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। এখন কোয়েশ্চেন হচ্ছে যে এই বাংলাদেশ শ্রম আইন 2006-তে কিন্তু শ্রমিকের একটি সংজ্ঞা দেওয়া হয়েছে যে এমন কোনো ব্যক্তি যার একটি প্রতিষ্ঠানে তার কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ, সুপারভাইজারি অথবা ম্যানেজেরিয়াল কোনো ধরনের দায়িত্ব যদি কারো না থাকে, এই 3টি ধরনের দায়িত্ব যদি কারো না থেকে থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি শ্রমিকের পর্যায়ে পড়ছে। এবং বাকি যারা রয়েছে, যাদের এই ম্যানেজেরিয়াল ক্যাপাসিটি রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব তাদের উপরে দেওয়া হয়, অথবা কাউকে সুপারভাইজ করার, তত্ত্বাবধানে থাকার একটি দায়িত্ব যাদের রয়েছে, তারা পড়ছে হচ্ছে নন ওয়ার্কারের মধ্যে, অর্থাৎ তারা শ্রমিকের ক্যাটাগরিতে পড়ছে না। তো এখন আমাদের বাংলাদেশ শ্রম আইন, এই আইনটি কিন্তু সাধারণত শ্রমিকদের জন্যই প্রযোজ্য হয়ে থাকে এবং এই আইনে যা যা সংজ্ঞা দেয়া হচ্ছে, মাতৃত্বকালীন ছুটি এবং মাতৃত্বকালীন সময়ে যে বেনিফিটগুলোর কথা বলা হচ্ছে, সেগুলো একজন শ্রমিকের জন্য তার মানে প্রযোজ্য। তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা নন ওয়ার্কার তাদের ক্ষেত্রে তাহলে কি কি হবে, তারা যখন গর্ভাবস্থায় তারা কি কি সুবিধা, সেসব নারীদের জন্য কি আইন রয়েছে। তো আমাদের এই আইনে কিন্তু বলা হচ্ছে যে বাংলাদেশের শ্রম আইন এটি একটি মিনিমাম স্ট্যান্ডার্ড যে কোনো প্রতিষ্ঠানের জন্য। তার মানে এই সমস্ত যারা শ্রমিক নন তাদের জন্য কিন্তু তাদের জন্য এই যে শ্রম আইনের মিনিমাম স্ট্যান্ডার্ডের কথা, সেগুলো মেনটেন করতে হবে। তো তাদের সাথে হয়তো চুক্তি হচ্ছে কাজে, ধরেন যে যিনি শ্রমিক না তার সাথে একটি কন্ট্রাক্ট এন্টার করছে, কিন্তু সেই কন্ট্রাক্টেও কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম লেবার লতে যেই সুবিধা গুলো দেয়া হয়েছে সেই সুবিধা দিতে হবে। এটা কোথায় বলা আছে? এটা শ্রম আইনে বলা আছে। এটা কি মানতে বাধ্য? এটাই মানতে বাধ্য। তার মানে যে কোনো ধরনের অন্যান্য জায়গায় যে কোনো ধরনের আইন, সেই সমস্ত আইন কিন্তু ইন দ্য লাইট অফ শ্রম আইন হতে হবে। লেবার অ্যাক্টের থেকেই কিন্তু লেবার অ্যাক্টের স্ট্যান্ডার্ড মেনে মিনিমাম সেটা দিতে হবে। কেউ যদি নন ওয়ার্কারকে তার চেয়ে বেশি দেন, কোনো প্রতিষ্ঠান যদি শ্রমিককে ধরেন 4 মাস ছুটির বিধান রয়েছে শ্রম আইনে, সেখানে যদি কেউ 6 মাস ছুটি দেয়া হয়ে থাকে, তাহলে কিন্তু সেই অবস্থায় কোনো অসুবিধা নাই। কিন্তু এটি কিন্তু একেবারে মিনিমাম স্ট্যান্ডার্ড যেটি শ্রম আইনে বলা রয়েছে যে 4 মাস, এটি কিন্তু প্রত্যেকটি প্রতিষ্ঠান অর্থাৎ শ্রমিক যে নন ওয়ার্কার তাদের প্রত্যেকের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে। এবং শ্রম আইনের আলোকে তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানের ম্যানুয়াল বলেন, এইচআর ম্যানুয়াল থাকে, কন্ট্রাক্ট যেগুলো থাকে, প্রত্যেকটি জিনিস কিন্তু হতে হবে ইন দ্য লাইট অফ লেবার ল। লেবার লতে যে এই ধরনের কন্ট্রাক্টে আবার ছোট্ট করে শর্ত প্রযোজ্য লেখা থাকে, সেটা নিয়ে আমি একটু জানতে চাইবো। আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম পলাশ। জি, শহীদুল ইসলাম বলুন।
শরীফুল ইসলাম পলাশ। হ্যাঁ হ্যাঁ, শরীফুল ইসলাম। আমি আসলে এই রপ্তানি রপ্তানি থেকে বলতেছি। হুম হুম তো আপা আমার ওয়াইফ গার্মেন্টসে চাকরি করে। হুম হুম তো আমার ওয়াইফ ওই মাতৃকালীন যে একটা মানে ছুটি একটা যে টাকা মানে ভাতা একটা থাকে, জি হুম হুম তো সেটা দেওয়ার কথা, কিন্তু আমার ওয়াইফ এখনো সেটা পায়নি। হুম। এবং আমরা বারবার যোগাযোগ করার পরেও ওনারা শুধু টাইম দিচ্ছে, কিন্তু এটা বিষয়ে কোনো কিছু করতেছে না। মানে উনি এখনো কি উনি মানে প্রেগন্যান্ট, গর্ভবতী এখনো উনি? এখন উনি নাকি আমার বাচ্চা wife-এর হয়ে এখন গেছে? বাচ্চা হয়েছে। বাচ্চা মানে কতদিন আগে বাচ্চা হয়েছে? 2 মাসে। 2 মাস। বাচ্চা হওয়ার আগে কি উনি কোনো নোটিশ দিয়েছিলেন? হ্যাঁ, না নোটিশ কোনো পাইনি, মানে আমাদেরকে নোটিশ দেওয়ার কথা ছিল কিন্তু পাইনি। নোটিশ পায়নি মানে মানে আপনার স্ত্রী কি নোটিশ দিয়েছেন তার প্রতিষ্ঠানে যে তিনি গর্ভবতী জি 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 এবং ছুটিতে আছেন এখনো? জি জি। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। এমনিতে তো জি। মানে মাতৃত্বকালীন ছুটির সময়ে বেতন যে রেগুলার সেটা তো উনি পাবেনই, পুরোটাই নিশ্চয়ই পাবেন। তার উপরে যে বোনাসের কথা বলছেন, এইটা সম্পর্কে উনি যে জানেন এটাই আমি অবাক হচ্ছি, কারণ জি। এই বোনাস সম্পর্কে অনেকে জানেই না। জি, তো মাতৃত্বকালীন যে ছুটি রয়েছে সেই সময় কিন্তু ফুল পেইড ছুটি, যে ছুটির সময়কালীন যে ছুটিটি সেটি ফুল পেইড। সো উনি যেটি বলছেন যে ছুটি উনি পেয়েছেন, কিন্তু যে প্রসূতি কল্যাণ সুবিধা সেটি তিনি পাচ্ছেন না এখনো। তো আমাদের এখানে আইনে যেটা বলা রয়েছে, প্রসূতি কল্যাণ সুবিধা বিভিন্নভাবে ইনস্টলমেন্টে দেয়া যায়। আচ্ছা। সো এই ইনস্টলমেন্ট সেটি হচ্ছে যে তিনি ডেলিভারির আগের 2 মাস ছুটি পাচ্ছেন এবং ডেলিভারির পরের 2 মাস ছুটি পাচ্ছেন। এবং উনি 2 মাস আগে কিন্তু সেই ওয়ার্কারকে একটি নোটিশ প্রদান করতে হবে তার প্রতিষ্ঠানে, এবং নোটিশ প্রদানের 3 দিনের মধ্যে তাকে ছুটিতে পাঠাতে হবে। আচ্ছা। সো এই যে নোটিশ প্রদান করছেন তার 3 দিনের মধ্যে কিন্তু তার এই ইনস্টলমেন্টটা সাধারণত 2 ভাগে ভাগ করে দেওয়া হয় অনেক সময়। সো আগের 2 মাসের যে সুবিধা সেটি তাকে কিন্তু নোটিশ প্রদানের 3 দিনের মধ্যে দিয়ে দিতে হবে। অনেক সময় যদি মালিক জেনে না থাকেন, তার পরবর্তী সময়ে বাচ্চা হওয়ার পরে যদি সেই বাচ্চার বার্থ সার্টিফিকেট সহ এবং অল মেডিকেল সার্টিফিকেট এগুলো সহ যদি প্রতিষ্ঠানে জমা দেয়া হয়, তখন কিন্তু 3 দিনের মধ্যে পূর্ববর্তীকালীন এবং পরবর্তী 2 সপ্তাহের মধ্যে পরবর্তী 8 সপ্তাহের মধ্যে অবশ্যই পুরো টাকা পরিশোধ করতে মালিক বাধ্য। এবং এখানে যদি তিনি এই টাকাটি পরিশোধ না করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু তারা অবশ্যই শ্রম আদালতে যে মামলা করতে পারেন, এবং শ্রম অধিদপ্তর রয়েছে সেখানেও কিন্তু কমপ্লেন করতে পারেন। ডিরেক্টর জেনারেলের কাছে কিন্তু কমপ্লেন করলে তারা মালিকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন। কেননা যেহেতু বাচ্চা হয়ে গেছে 2 মাস, সো 2 মাসে কিন্তু এতদিনে তার কিন্তু এই জিনিসটা পেয়ে যাওয়ার কথা। কারণ 2 মাসের মধ্যে অবশ্যই তাকে এই যে মাতৃকালীন সুবিধা, মানে অন টপ অফ তার পেইড স্যালারি, পেইড যে বেতন, তিনি এই 4 মাসের ছুটিতে যে যাচ্ছেন, 4 মাসে কিন্তু সমস্ত সুযোগ সুবিধা সহই তিনি ছুটিটি পাচ্ছেন। এবং তার উপরন্তু তিনি একটি মাতৃকালীন প্রসূতি কল্যাণ সুবিধা পাচ্ছেন। সো এই বেনিফিটটা তাকে অবশ্যই 2 মাসের মধ্যে পরিশোধ করতে হবে। সো এক্ষেত্রে ওনারা হয়তো শ্রম আদালতে কোনো মামলা করার মাধ্যমে অথবা ডিরেক্টর জেনারেলের কাছে তারা কমপ্লেন অভিযোগ করার মাধ্যমে একটি ব্যবস্থা গ্রহণ করতে পারেন। এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, হয়তো আইনি প্রক্রিয়া যেতে পারেন, জি, কিন্তু আমরা যে সেক্টরেই কাজ করি না কেন, প্রতিটা সেক্টর কিন্তু মোটামুটি একটা জায়গা একটা জায়গার খোঁজ খবর রাখে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আগের মালিক অন্য যেখানে চাকরির জন্য ট্রাই করা হবে সেখানে নিষেধ করে দেওয়া হচ্ছে যে এই কিন্তু ঝামেলার, আপনার সঙ্গে ঝামেলা করবে, এরকম একটা অভিযোগও আছে। আমি যে একটা স্টেপ নিব, আমি যে কর্তৃপক্ষের বিরুদ্ধে গিয়ে একটা মামলা করব, তা আমার তো চাকরির অনিশ্চয়তা তৈরি হয়ে যাচ্ছে। যেখানে আছি সেখানে তো হচ্ছেই, যেখানে যাব সেখানেও এক ধরনের বাধা তৈরি করার চেষ্টা করা হয় প্রায় সময়। এটা এই অভিযোগটা পাওয়া যায়। এটা নিয়ে আমি জানতে চাই, একটা ছোট বিরতি নিয়ে আসছি। দর্শক, সমাধান সূত্রে একটা ছোট বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। আবার স্বাগত সমাধান সূত্রে। আজকে আমরা আলোচনা করছি মাতৃত্বকালীন ছুটির ব্যাপারে আইন কি বলে এই বিষয়টি নিয়ে। আমার সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা। মিতি সানজানা, আমি যে প্রশ্ন করছিলাম আপনাকে, যে যদি এই সময়ে যে কি সুবিধা ভাতা বলছেন, ওইটা যদি দেয়া না হয়, প্রসূতি কল্যাণ ভাতা, ওইটা যদি দেয়া না হয়, সেই ক্ষেত্রে কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং কোথায় ব্যবস্থা নেওয়া যেতে পারে, এবং মানে ওই কোম্পানির সাথে ঝামেলা হলে আরেক জায়গায় গিয়ে কাজ করা, সেখানেও বাধা তৈরি করা, এই ব্যাপারেও কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? আসলে আপনার একজন যদি এই ধরনের
পরিস্থিতির মুখোমুখি হন তিনি কিন্তু শ্রম আদালতে মামলা করতে পারেন। এবং এখন কিন্তু বাংলাদেশে শ্রমিকদের অধিকার অনেক স্ট্রং এবং অনেক দৃঢ় কিন্তু অধিকার শ্রমিকদের। মালিক পক্ষে আপনি জানেন যে বিভিন্ন ধরনের সুবিধা বছরের বছর অনেকাংশে বেড়ে গেছে, ট্রেড ইউনিয়ন যেগুলো আছে সেগুলো অনেক স্ট্রং। কাজে শ্রমিক অধিকারটি এখন আসলে এটি একটি বেশ বার্নিং ইস্যু এবং প্রত্যেকটি শ্রমিকের কিন্তু প্ল্যাটফর্ম আছে একটি জায়গায় যাওয়ার, এবং শ্রম আদালতে গেলেও কিন্তু প্রত্যেকে মালিকের বিরুদ্ধে প্রচুর ভালো তারা মানে রেমেডি পাচ্ছেন, তারা ক্ষতিপূরণ পাচ্ছেন মালিক যদি এই ধরনের ব্রিচ করে কোনো। সো যার ফলে তাকে কিন্তু যেতে হবে, হয় শ্রম আদালতে তিনি যেতে পারেন, না হয় শ্রম অধিদপ্তর যে রয়েছে সেখানে যে তিনি কিন্তু ডিরেক্টর জেনারেল যে আছেন তার বরাবরে একটি অভিযোগপত্র পেশ করলে তাদের বিরুদ্ধে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হয়ে থাকে। আপনি যেটি বলছেন যে অন্য প্রতিষ্ঠানে তারা যখন যায় তখন অন্য প্রতিষ্ঠানে অনেক সময় এরা বলে দিচ্ছে, তার যে প্রিভিয়াস এমপ্লয়ার আছে তারা তাদেরকে বলে দেয় যাতে তাকে না নেওয়া হয়। সো এটি কিন্তু সম্পূর্ণ একটি আপনার কি বলবো যে ইললিগাল এবং অবৈধ একটি কাজ। কোনো মানুষের এই ধরনের লাইভলিহুড এটা কিন্তু রেস্ট্রিক্ট করতে পারবে না কোনোভাবে, এটি কিন্তু অসাংবিধানিকও, সংবিধানের পরিপন্থী একটি কাজ। যদি তাকে অন্য জায়গায় কাজে কোনো ধরনের বাধা দেয়া হয় এবং এই ধরনের কোনো ধরনের ইনস্ট্রাকশন দেয়া হয় তার নতুন এমপ্লয়ার যারা পোটেনশিয়াল এমপ্লয়ারকে, যে তাকে যাতে ওই প্রতিষ্ঠানে নিয়োগ করা না হয়, সো এটার জন্য কিন্তু সে কন্ট্রাকচুয়ালি তার সাথে যদি মালিকের কোনো কন্ট্রাক্ট থেকে থাকে, এটা ছাড়াও সে ল অফ কন্ট্রাক্ট যেটা আছে সেটার আন্ডারেও কিন্তু সে মালিকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। সিভিল কোর্টে যে সে কিন্তু অ্যাকশন নিতে পারে এই ধরনের কোনো রেস্ট্রিকশন যদি তার উপরে দেয়া হয়। ওই যে বলছিলাম ছোট্ট একটা শর্ত প্রযোজ্য কথা যোগ করে রেখে বিভিন্ন ধরনের ঝামেলায় ফেলা হয় একজন এমপ্লয়িকে। একটু জানতে চাই যে সরকারিভাবে 6 মাসের ছুটি অ্যালাউ করা, কিন্তু বেসরকারিভাবে সেটা বলা হচ্ছে যে 4 মাস বা হচ্ছে 16 সপ্তাহ। এখন আমার প্রশ্ন হচ্ছে যে মা তো সরকারি বেসরকারি হতে পারেন না, আর সন্তানের কাছে মায়ের প্রয়োজন তো মানে একই রকম, জি, এটা বৈষম্য হয় কিনা? জি, হ্যাঁ, কিছুটা তো বৈষম্য এখানে হচ্ছেই, এবং বারবার কিন্তু বিভিন্ন মহল থেকে সুপারিশ এসেছে যাতে এই ছুটিটিকে বর্ধিত করে আসলে 6 মাস করা হয়, যেহেতু সরকারি ভাবে পাচ্ছেন 6 মাস এবং বেসরকারি ভাবে 4 মাস পাচ্ছেন। সো এটা ছাড়াও কিন্তু আপনার 4 মাস পেলেও কিন্তু অন্যান্য ছুটি তার যে থাকে, শ্রম আইনে যে ছুটির বিধানগুলো রয়েছে সেই বিধান অনুযায়ী কিন্তু তিনি অন্যান্য ছুটিও নিতে পারেন। কারণ আপনি জানেন যে বছরে নানান ধরনের বার্ষিক ছুটি তাদের একটি জমা হয়, তাদের ক্যাজুয়াল লিভ, তারপরে তাদের আর্ন লিভ বলে আছে। সো এই যে ছুটিগুলো, এই ছুটিগুলো অ্যাকুমুলেট করেও কিন্তু একটি মোটামুটি ভালো সময় তারা ছুটি নিতে পারেন। তারপরে আমার কাছে মনে হয় হ্যাঁ, অবশ্যই এখানে তো একটি বৈষম্যের জায়গা রয়ে গেছে, যে এটিকে আসলে বর্ধিত করলে এটি আসলে সবার জন্য আসলে খুব মানে ভালো ফল বয়ে আনবে আমার কাছে মনে হয়। অনেকে মাতৃত্বকালীন ছুটিতে যাবার সময় ভয়ে থাকেন যে ফিরে এসে চাকরিটা তার থাকবে কিনা। জি, এই ব্যাপারে জানতে চাই যে কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে কিনা, বা এই ব্যাপারে কোনো নির্দেশনা আছে কিনা শ্রম আইনে? হ্যাঁ, শ্রম আইনে যেটি আছে যে কোনো মাকে কিন্তু টার্মিনেশন যদি করতে হয়, মানে মাতৃত্বের গ্রাউন্ডে অর্থাৎ তার প্রেগনেন্সির গ্রাউন্ডে কিন্তু তাকে কোনোভাবেই টার্মিনেশন করা যাবে না। এবং একজন নারী একটি প্রতিষ্ঠানে আপনি জানেন যে তিনি যদি ডেলিভারি ডেটের আগ থেকে 6 মাস পর্যন্ত তিনি কাজ করেন, তার ঠিক ডেলিভারি ডেটের আগের থেকে, ডিউ ডেটের থেকে আগের 6 মাস কন্টিনিউয়াসলি একটি প্রতিষ্ঠানে তিনি যখন কাজ করবেন তখন কিন্তু তিনি এই ছুটিটি, মাতৃত্বকালীন ছুটি এবং সুবিধা পেতে তিনি কিন্তু এলিজিবল হচ্ছেন, যোগ্য হচ্ছেন। এবং এই সুবিধার থেকে তাকে বঞ্চিত করা যাবে না, এবং কোনোভাবেই কিন্তু শ্রম আইনে বলা রয়েছে যে তাকে প্রেগনেন্সির গ্রাউন্ডে তাকে কোনোভাবেই চাকরির থেকে কিন্তু অব্যাহতি দেওয়া যাবে না, ডিসমিস করা বা টার্মিনেশন করার কোনো ধরনের বিধান নেই। এটি করলেও কিন্তু তিনি শ্রম আদালতে মামলা করার মাধ্যমে তার চাকরি ফেরত পেতে পারবেন। কিন্তু অন্য গ্রাউন্ড তৈরি করে তার চাকরি অবশ্যই পাওয়া যাবে, তাই না? মাতৃত্বকালীন ছুটি নেবার পরে সন্তান যদি গর্ভে মারা যায় বা জন্মের পরে যদি মারা যায়, সেই ক্ষেত্রে মানে ছুটিকালীন যে টাকাটা সেটা মা পাবেন কিনা? সন্তানের মৃত্যুর ক্ষেত্রে আসলে আইনে তেমন কোনোভাবে স্পষ্ট কোনো নির্দেশনা দেয়া হয়নি। আচ্ছা, কিন্তু যদি কোনো মার মৃত্যু হয়ে থাকে সে সম্পর্কে আইনে
বেশ কিছু গাইডলাইন দেওয়া রয়েছে। সো এখানে আইনে বলা হচ্ছে যে একজন মাতা তিনি যদি প্রেগনেন্সি রিলেটেড কোনো কারণে, ধর অন্য কোনো কারণে তার যদি মৃত্যু হয় তখন কিন্তু সেটি অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে, কিন্তু প্রেগনেন্সি রিলেটেড কারণে তিনি যদি ডেলিভারি ডেটের 2 সপ্তাহ আপনার 8 সপ্তাহ আগে অথবা ডেলিভারির পরে 8 সপ্তাহের মধ্যে তার মৃত্যু হয়, তার মানে এই 4 মাসের মধ্যে যদি তার কোনো গর্ভ সংক্রান্ত কোনো জটিলতার কারণে তার যদি মৃত্যু হয়ে থাকে, তাহলে কিন্তু তার যে নমিনি থাকবেন বা সন্তানের যে লিগ্যাল গার্ডিয়ান, সন্তান যে বাচ্চাটি যেই ব্যক্তির কাস্টাডিতে রয়েছেন, যার তত্ত্বাবধানে রয়েছেন, সেই ব্যক্তি এসে ক্লেম করতে পারবেন। ইনফ্যাক্ট যখন তিনি ছুটির নোটিশটি দিচ্ছেন তখন তাকে একটি ফর্ম দেয়া হবে, লিখিত নোটিশ যখন তিনি দিবেন, এবং সেই ফর্মেই কিন্তু তাকে উল্লেখ করতে হবে যে নমিনি কোন ব্যক্তি হবেন। সো নমিনি যে ব্যক্তিকে তিনি করবেন সেই ব্যক্তি ওই টাকাটি পাবার উপযুক্ত হবে, এবং সেই টাকাটি কিন্তু তাকে তার মৃত্যুর ক্ষেত্রে তার সেই নমিনি এসে সেই টাকাটি গ্রহণ করতে পারবেন। আচ্ছা, একজন নারী কতবার মাতৃত্বকালীন ছুটি পেতে পারেন, এটা কি আছে নাকি? জি, এটি আছে, এটি আছে। এটার কিন্তু একটি মূল কারণ হচ্ছে যে যাতে জনসংখ্যা আপনার কন্ট্রোল করার জন্য এটি একটি ইয়ে আছে যে একজন মাতা, একজন নারীর যদি 2 বা ততোধিক জীবিত সন্তান থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার মানে 2 এর অধিক সন্তান যখন তার থাকবে তখন কিন্তু তিনি গর্ভকালীন যে আপনার প্রসূতি কল্যাণ সুবিধা, ম্যাটারনিটি বেনিফিট, সেই বেনিফিটটি তিনি পাচ্ছেন না। কিন্তু অন্যান্য যে ছুটির অধিকার তার রয়েছে সেই ছুটিগুলো তিনি পাবেন, কিন্তু এই ধরনের কোনো বেনিফিট অথবা যে ম্যাটারনিটি লিভ সেটি কিন্তু তাকে দেয়া হবে না। এবং না দেওয়ার এটি কারণ আসলে যে আমাদের কিন্তু পপুলেশন কন্ট্রোল করার জন্য, মানে এটা আমরা ধারণা করি, অ্যাজিউম করি যে এটি হয়তো বা জনসংখ্যার বৃদ্ধিটাকে রোধ করার জন্য এই ধরনের ব্যবস্থা এনকারেজ করছেন, যাতে মানুষের 2টি সন্তানই থাকে, তার অধিক সন্তান না হয়। এ কারণেই কিন্তু এই উদ্দেশ্যেই এটি দেয়া হচ্ছে। তার মানে ততোধিক 2 বা ততোধিক তার বেশি সন্তান যদি থেকে থাকে তখন কিন্তু একজন নারী, জীবিত সন্তান যদি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু একজন নারী এই ধরনের সুবিধা তিনি পাচ্ছেন না, অন্যান্য ছুটি তিনি পাবেন। আচ্ছা, মাতৃত্বকালীন ছুটি পরে যদি টাকাটা না পায়, বেতনটা না পায়, সেক্ষেত্রে আপনি তো বললেন শ্রম আদালতে যাবার কথা, হ্যাঁ, কিন্তু হয়তো সেই মুহূর্তে শ্রম আদালতে যাওয়া হয় নাই, কোনো একটা কারণে সমস্যা তৈরি হওয়ার কারণে বা যে কোনো একটা কারণে যাওয়া হয়নি, এর কতদিন সময় পর্যন্ত শ্রম আদালতে গিয়ে ক্লেম করতে পারবেন যে আমাকে টাকাটা দেয়া হয়নি? আচ্ছা, এর মাঝখানে কিন্তু আপনার প্রথমত একটি খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, যে রাইটটা তাকে এক্সারসাইজ করা। অনেক সময় নারীরা তারা কিন্তু নোটিসই করেন না। সো এখানে যদি কেউ নোটিস না করে তিনি যদি তার অধিকারে আপনার মানে চুপচাপ বসে আছেন, কাউকে জানাননি, তারপরেও যদি তিনি আপনার শ্রম আদালতে না যান এবং যে টাইম স্টিপুলেট করা রয়েছে আইনের ভেতরে, তার ভেতরে তিনি যে শ্রম আদালতে না যান, তখন কিন্তু তিনি এই রাইট থেকে বঞ্চিত হবেন। এখানে একটু কথা আমি বলি যে 6 মাসের মধ্যে তাকে শ্রম আদালতে যেতে হবে। এটি ছাড়া না হলে কিন্তু তিনি এই ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না। আরেকটি বিষয় যেটা, যে যদি এমপ্লয়ারের কনস্ট্রাকটিভ কোনো নলেজ থেকে থাকে যে তিনি প্রেগনেন্ট, এবং তখন কিন্তু মানে এটা খুবই ইন্টারেস্টিং যে এখানে টাইম বারের বিষয়টি এই জন্যই আসছে না যে এমপ্লয়ার যদি জেনে থাকেন, কারণ এটা তো ভিজিবল। অনেক সময় হয়তো অনেক নারীকে দেখে বোঝা যাচ্ছে না যে তিনি গর্ভবতী কি না, যার ফলে তিনি হয়তো কোনো ছুটিও চাচ্ছেন না অথবা তিনি কোনো নোটিস পিরিয়ডে নেই। কিন্তু যদি এটি এমপ্লয়ারের নজরে আসে, কোনোভাবে কারোর থেকে তিনি যদি জানতে পারেন যে তিনি প্রেগনেন্ট ছিল, তার বাচ্চা হয়েছে, এবং এই ধরনের সুবিধা যদি না দেন, তখন কিন্তু ওই এমপ্লয়ার লায়াবল হবেন ওইটার জন্য। যে তাকে যে সবসময় জানাতেই হবে, জানানোটা একটি দায়িত্ব, আইন বলছে যে জানাতে হবে, কিন্তু না জানালেও তার অ্যাকচুয়াল নলেজে আসলে ধরে নেওয়া হবে যে তিনি এই আইনের ধারা ভঙ্গ করেছেন, এবং সেই ক্ষেত্রে যে কোনো সময় কিন্তু তার বিরুদ্ধে এই ধরনের আপনার স্টেপ নেওয়া যেতে পারে। মানে এমপ্লয়ার যদি জেনে থেকে টাকা না দেয়, সেই ক্ষেত্রে যে কোনো সময় স্টেপ নেওয়া যেতে পারবে তার। আচ্ছা, কিন্তু এমনিতে টাইম লিমিট ধরা আছে 6 মাস। 6 মাসের মধ্যে যদি মামলা করা না হয়, সেই ক্ষেত্রে সেটা আর পায়েবল থাকছে না। এটা হচ্ছে ফাইনাল। জি, মেথি সানজানা, অসংখ্য ধন্যবাদ আজকে আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। এখানে শেষ করছি আজকে। দর্শক, সমাধান সূত্র এই ছিল আজকের মতো। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।